স্বাগতম বন্ধুরা। আজকের প্রশ্নটি খুবই গুরুতর। মোহাম্মদ ইউনূস কি সত্যি বাংলাদেশের দরিদ্রদের মুক্তির প্রতীক, নাকি তিনি তাদের সর্বনাশের জন্য দায়ী? নোবেল পুরস্কার বিজয়ী হিসাবে তার খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, কিন্তু তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কার্যক্রম কি আদেও মানুষের উপকারে এসেছে, নাকি তা ছিল এক ভয়ঙ্কর ফাঁদ? আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এমন কিছু ঘটনা যা আপনারা আগে কখনো শোনেননি। ইউনূসের প্রথম বিবাহ কেন ভেঙে গেল? তার দ্বিতীয় বিবাহের পিছনে কি এমন রহস্য লুকিয়েছিল? তার একমাত্র কন্যা সন্তান কেন তাকে আজও পিতার স্বীকৃতি দেয়নি? আর তার গ্রামীণ ব্যাংকের ঋণের ফাঁদে পড়ে কত মানুষ সর্বশান্ত হয়েছে? গ্রামীণ ব্যাংকের ঋণ শোধ করতে না পেরে কত মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে? কেউ গায়ে কেরোসিন ঢেলে, কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এটাই কি একজন শান্তির দূতের কাজ হতে পারে? সত্যি বলতে আজকের এই ভিডিও আপনাদের চোখ খুলে দেবে। আজ আমরা এমন কিছু তথ্য উন্মোচন করব যা এতদিন লুকিয়ে ছিল। ইউনূস কি তার নোবেল পুরস্কারের যোগ্য, নাকি তিনি শুধুমাত্র দরিদ্রদের শোষণ করে নিজের খ্যাতি ও সম্পদ বাড়িয়েছেন? যে ব্যক্তি নিজের প্রথম স্ত্রীকে সুখে রাখতে পারেননি, তার কি আদেও দেশের মানুষের সুখ নিয়ে চিন্তা করার কোনো যোগ্যতা আছে? তার দ্বিতীয় বিবাহের পিছনে কোন লুকোনো উদ্দেশ্য ছিল, এবং যুদ্ধের সময় তিনি কি করেছিলেন? তার পরিবার পাকিস্তানের পক্ষে ছিল, আর তিনি নিজের প্রেমে মগ্ন ছিলেন সেই সময়। বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের ভাবিয়ে তুলবে। আজ আমরা সেই সত্যকে জানতে চলেছি, সামনে আনতে চলেছি, যা এতদিন ইউনূস লুকিয়ে রেখেছেন। কিভাবে গ্রামীণ ব্যাংক প্রথমে দরিদ্রদের সাহায্যের নামে ঋণ দিলেও পরে তাদের থেকে চক্রবৃদ্ধি হারে সুদ আদায় করেছে। সুফিয়া খাতুনের মেয়ে নুরাহার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে এক নির্মম সত্য: আমাদের কিছুই হয়নি, শুধু ইউনূস সাহেব আমাদের দিয়ে নাম কামিয়েছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন মোহাম্মদ ইউনূস কি আদেও বাংলাদেশের মানুষের জন্য কিছু করেছেন, নাকি তিনি মানুষের চোখে ধুলো দিয়ে নিজের স্বার্থে দরিদ্রদের শোষণ করেছেন। বন্ধুরা, মাদারীপুরের এক বেদনাদায়ক ঘটনা শুনুন। কিস্তি শোধ করতে না পারায় এক নারী, দিনমজুর নারী, তার নিজের বসত ঘর বিক্রি করে দিতে তাকে বাধ্য করা হয়েছে। এটা কেবল একটি ঘর নয়, এটা ছিল তার একমাত্র আশ্রয়স্থল। আর এই ঘরটি বিক্রি করার জন্য যে ক্ষুদ্র ঋণদাতা সংস্থা দায়ী, তারা আর কেউ নয়, গ্রামীণ ব্যাংক, মোহাম্মদ ইউনূসেরই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তাকে নোবেল পুরস্কার এনে দিয়েছে। এখন সেই দিনমজুর নারী ও তার স্কুল পড়ুয়া মেয়ে তখন সম্পূর্ণ আশ্রয়হীন হয়ে যায়। অথচ গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা বলছেন ঋণ শোধ করতে না পারায় পরিবারটি নিজেই ঘর বিক্রি করেছে। এখন ভাবুন, এমন একটি ঋণ যার কারণে দরিদ্র মানুষদের ঘরও হারাতে হয়, সেটা কি আসলেই মানুষদের জন্য উপকারী? মহিলার কান্না আর অবুঝ শিশুর আবদার সেদিন নিষ্ফল ছিল পুরোপুরি। তবুও গ্রামীণ ব্যাংকের সুনাম ছড়িয়েছে সারা বিশ্বে, তবুও শান্তির নোবেল পুরস্কার এসেছে। ইউনূসের গ্রামীণ ব্যাংকের ঋণের ফাঁদে পড়ে শিশু শ্রমিক হওয়া আঁখির গল্প শুনুন। আঁখি আক্তারের বয়স তখন 10 বছর। হতদরিদ্র পরিবারে জন্ম। অভাবের তাড়নায় 90-এর দশকে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেন তার বাবা, কিন্তু এই টাকা শোধ করতে হারাতে হলো জমি জমা আর গোয়ালের গরু। এমনকি সাপ্তাহিক সুদের খানি টানতে ছোট বয়সে শ্রমিকের খাতায় নাম লেখাতে হয়েছিল আঁখিকে, তবু মেলেনি রেহাই। এভাবেই ঋণের ফাঁদে ফেলে তিলে তিলে আঁখির পরিবারকে পথে বসিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক। একসময় শিশু শ্রমিক থাকা আঁখির বাড়ি পটুয়াখালী জেলায়। বর্তমানে তিনি সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন। গোটা পরিবার নিয়ে ঢাকায় বাসা ভাড়ায় থাকছেন তিনি। গরিবের রক্তচোষা ইউনূসের গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিয়ে যেভাবে নিঃস্ব হলো পরিবার, সম্প্রতি সেই গল্পই গণমাধ্যমে শুনিয়েছেন এই শ্রমিক নেতা। সমস্যা হয়ে যায়, আমাদের কোনো অর্থ থাকে না, কিন্তু তারা লোন থাকে না, কিন্তু এত সুদ দেয় যে সুদ দেওয়ার মতো আমাদের সামর্থ্য থাকে না। কিন্তু আমাদের কিছু জমি ছিল এবং কিছু দুইটা গরু ছিল, এক কথায় আইসা কুর্মীরা আমাদের গরুটা নিয়ে যায়। এটা হচ্ছে 90-93 এরকম সাল, তখন গরুটা নিয়ে যায়। আমরা তারপরে সেই গরুটা ওরা বলে আপনি বিক্রি করে দেন, বিক্রি করে সব টাকা শোধ করে।
ঋণের গল্প এখানেই শেষ হয়নি। ডক্টর ইউনুসের উদ্ভাবিত সাপ্তাহিক কিস্তির জালে আটকে সবকিছু হারিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় এলেও মুক্তি মেলেনি আখিদের। 1996 সালের দিকে হঠাৎ খবর আসে গ্রামীণ ব্যাংকের সেই ঋণ অপরিশোধিত, বেড়েছে সুদের টাকাও। সব মিলিয়ে 20 থেকে 25,000 টাকা না দিলে হামলা মামলার হুমকি দেন গ্রামীণের কর্মীরা। আর এই হিসাব মেলাতে ফের গ্রামে যেতে হলো আখির বাবাকে। শেষমেশ বাকি জমিটুকু বিক্রি করে এই অভিশাপ থেকে মুক্ত হয় তার পরিবার। গ্রামীণ ব্যাংকের টাকা শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যার কাহিনী শুনুন। 2006 সালের কথা। দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর গ্রাম। দরিদ্র পল্লী চিকিৎসক রুস্তম আলীর স্ত্রী আকলিমা খাতুন অনটনের সংসারে সহায়তার আশায় গ্রামীণ ব্যাংকের মহিলা সমিতির সদস্য হয়ে ঋণ নেন। প্রথম দিকে শোধ করতে পারলেও পরে বেশ কয়েকটি সপ্তাহের কিস্তি বকেয়া পড়ে যায়। ঋণ আদায়ে গ্রামীণ ব্যাংক কর্মীরা ক্রমাগত চাপ দিতে থাকলে 30 মে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আকলিমা। কয়েকটি দৈনিক পত্রিকায় খবর প্রকাশ হলে তোলপাড় শুরু হয়। পেটের অসুখের কষ্ট সইতে না পেরে আকলিমা আত্মহত্যা করেছেন মর্মে স্বামী রুস্তমের কাছ থেকে মুচলেখা লিখে নেন ব্যাংকের দৌলতপুর শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান। গ্রামীণ ব্যাংক আমি লিখে দিয়েছিলাম আমার স্ত্রী দায় মারা গেছে, এ ব্যাপারে গ্রামীণ ব্যাংক কোনো দায় নাই। সে সময় ঋণ মওকুফ সহ আকলিমার পরিবারকে আরও কিছু সুযোগ সুবিধা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয় গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। সংসার ঝামেলা কিস্তি নিয়ে সে আত্মহত্যা করেছে। এটা গ্রামীণ ব্যাংক, এটা আমরা শুনেছি মেলা কিস্তি ছিল, এই জন্য উদিত পায় না, এই জন্য মারা গেছে। মূলত হচ্ছে উনি কিস্তি খেলাপির কারণে হচ্ছে আত্মহত্যা করেছিলেন। গ্রামীণ ব্যাংক চাপাচাপি করেছে, যার কারণে আত্মহত্যা করেছিলেন। তার ছেলের লেখাপড়ার খরচ প্লাস পুনরায় পরবর্তীতে তার চাকরিও দিয়ে দিয়েছিল। পরবর্তীতে এটা গ্রামীণ ব্যাংকের সঙ্গে তারা লিয়াজও করে এটা ধামাচাপা দিয়েছিল। যে ব্যাংকের ঋণের দায়ে মানুষকে আত্মহত্যা করতে হয় তার প্রতিষ্ঠাতার নোবেল পুরস্কার পাওয়া নিয়ে প্রশ্নটা অনেক বড় প্রত্যক্ষদর্শীদের। যে প্রতিষ্ঠানের ঋণ আদায়কারীদের অত্যাচারে মানুষ তাদের জীবন তাকে নিভিয়ে দিচ্ছে, আত্মহত্যা করতে, সেই প্রতিষ্ঠানের প্রধানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া, এটা হচ্ছে এটা তামাশা ছাড়া আর কিছু বলে। উনি যে সমস্ত ওনার ফাউন্ডেশন থেকে মানুষ লাঞ্ছিত হয়েছে, একজন মানুষ লোনের কারণে আত্মহত্যা করে। এবার শেফালী বেগমের এক করুণ গল্প শুনুন। বরিশালে বাকেরগঞ্জ উপজেলার এই 60 বছর বয়সী নারী স্বামীর নেওয়া গ্রামীণ ব্যাংকের ঋণের কিস্তি শোধ করতে না পেরে অবশেষে নিজের জীবনই শেষ করে দিয়েছে। গলায় দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন তিনি। ভাবুন তো, এই শান্তির নোবেল পুরস্কার বিজয়ী গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্প কেমন শান্তি নিয়ে এসেছে শেফালী বেগমের জীবনে। আর আমরা অন্ধের মতো বলে যাই ক্ষুদ্র ঋণ গরিব মানুষের উন্নতির জন্য। এটা কি আসলেই উন্নতির গল্প, নাকি এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি? বন্ধুরা, সিরাজগঞ্জের চৌহালিতে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা শুনুন। মাত্র 28 বছরের জরিনা খাতুন গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করেছেন। ভাবুন, এমন একটি প্রোগ্রাম যা নাকি গরিবদের সাহায্যের জন্য তৈরি করা হয়েছে, তা একজন গৃহবধূকে তার জীবনের শেষ পর্যায়ে নিয়ে গিয়ে ফেলেছে। কিভাবে একজন নোবেল জয়ী তার প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের দরিদ্রদের এতটা শোষণ করতে পারেন? তাহলে এই ক্ষুদ্র ঋণ কি সত্যি দরিদ্র মানুষদের জন্য, নাকি তাদের সর্বনাশের জন্য? একজন নোবেল জয়ী যিনি বিশ্বে শান্তির দূত বলে পরিচিত, কিভাবে এমন একটি শোষণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালাতে পারে? যে মানুষ ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে নোবেল পুরস্কার পেয়েছেন, তার এই উদ্যোগ কি আদেও দরিদ্র মানুষদের জীবন বদলেছে, নাকি সেই ঋণের ফাঁদে পড়ে আরো বেশি মানুষের সর্বনাশ হয়েছে? মোহাম্মদ ইউনুস কি সত্যিই সেই নোবেল পুরস্কারের যোগ্য ছিলেন? গ্রামীণ ব্যাংকের সাফল্যের গল্পের পিছনে কি লুকানো আছে এক ভয়ঙ্কর শোষণের কাহিনী? যে ব্যক্তি বিশ্বের সামনে বাংলাদেশের আন্তর্জাতিক উন্নতির মুখ হয়ে উঠেছেন, সেই মোহাম্মদ ইউনুসকে আজ আমরা এক নতুন আলোয় দেখতে পাচ্ছি। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক প্রথমে দরিদ্র মানুষের জীবনের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবতায় তা কি হয়েছে? 24শে ফেব্রুয়ারি 2024 সালে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারই গ্রামীণ ব্যাংকের ম্যানেজার সহ কর্মচারীরা মানববন্ধন করেছেন। সেখানে তাদের দাবি ছিল স্পষ্ট, ডক্টর ইউনুস শুধুমাত্র গরিবদের রক্ত চুষে নিজের খ্যাতি ও সম্পদ বাড়িয়েছেন। তাদের হাতে থাকা ফেস্টুনে লেখা ছিল, গরিবের রক্তচোষা প্রতারক ইউনুসের বিচার চাই। 15ই জুলাই 2018 সালে গ্রামীণ ব্যাংকের পিয়ন কাম গার্ড সহ 4র্থ শ্রেণীর কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করেন। 9 বছর ধরে দৈনিক ভিত্তিতে কাজ করেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। বরিশাল থেকে আসা বিল্লাল হোসেন অভিযোগ করেছেন, বেতন মাত্র 400 টাকা, যা সম্প্রতি 25 টাকা আরো কমিয়ে দেওয়া হয়েছে। নোয়াখালীর আরমান জানিয়েছেন তাদের কোনো বোনাস নেই, এবং যারা চাকরি ছেড়েছেন তাদের ন্যায্য পাওনাও বুঝিয়ে দেওয়া হচ্ছে না। নেত্রকোনা থেকে আসা শরীফ আহমেদ বলেন,
ঈদ সহ বিভিন্ন উৎসবে বউ বাচ্চাদের কিছু দিতে না পারার কষ্টের কথা। তারা আরো অভিযোগ করেন ওখানে তাদের যে চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি মানা হয়নি, বরং তারা নিয়মিতভাবে হয়রানি ও অমানবিক আচরণের শিকার হয়েছেন। 24 ঘন্টা কাজ করার পরও বিনা বিশ্রামে তাদেরকে থাকতে বাধ্য করা হয়েছে। 18ই মার্চ 2019 সালে গ্রামীণ ব্যাংকের গরিব কর্মচারীরা আবারও অভিযোগ করেন এই গরিব মানুষ বান্ধব প্রতিষ্ঠান তাদের সাথে অমানবিক আচরণ করেছে। পিয়ন কাম গার্ড সহ 3000-এরও বেশি কর্মচারী বছরের পর বছর দৈনিক মজুরিতে কাজ করলেও তাদের স্থায়ীকরণ করা হয়নি। কর্মচারীরা বলেন 20-25 বছর ধরে কাজ করেও নেই নির্ধারিত কর্মঘণ্টা, ছুটি, বোনাস বা কোনো সুবিধা। মৌখিকভাবে ছাঁটাই করার হুমকিতে তারা সবসময় আতঙ্কে থাকেন। দিনরাত শ্রম দিয়ে কাজ করলেও তাদের ন্যায্য মজুরি থেকে তাদেরকে বঞ্চিত রাখা হচ্ছে। তারা আন্দোলন করছেন কিন্তু আতঙ্কে আছেন। এই আন্দোলনের কারণেই হয়তো তাদের চাকরিটা হারাতে হতে পারে। তাহলে এই কি সেই মহান ব্যক্তিত্ব? এই গ্রামীণ ব্যাংকের জন্যই তো তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, অথচ ইউনুসের গরিমা আর প্রতিষ্ঠানের সফলতার গল্প শুনিয়ে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। তাহলে এই খ্যাতির পিছনে কে ছিল? গরিব মানুষের শ্রম নাকি ইউনুসের শোষণমূলক কৌশল? আমরা কি তাকে এখন নোবেল জয়ী হিসাবে প্রশংসা করব, নাকি একজন প্রতারক হিসাবে চিহ্নিত করব, যিনি নিজের স্বার্থ উদ্ধারের জন্য দেশের দরিদ্র মানুষকে শোষণ করেছেন দিনের পর দিন? মোহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণ কি সত্যি দরিদ্রদের মুক্তির পথ ছিল, নাকি তা ছিল একটি ফাঁদ? এই প্রশ্নের উত্তর আজকে আবারও খুঁজে বের করতে যাচ্ছি। আমরা আজ সেই সত্যকে সামনে আনতে যাচ্ছি যা ইউনুস এতদিন ধরে লুকিয়ে রেখেছেন। আজ আমরা আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরতে যাচ্ছি যা এতদিন আড়ালে ছিল। প্রথমেই আসুন দেখি গ্রামীণ ব্যাংক যেটা প্রচার করে যে এটি জামানতবিহীন ঋণ, কিন্তু সত্যটা শুনলে আপনি চমকে যাবেন। এটি এক প্রকার বাহারি মোড়কের ভিতরে লুকানো একটা ফাঁদ বলতে পারেন। ঋণ পাওয়ার আগেই গ্রাহককে কিছু টাকা সঞ্চয় রাখতে হয় এবং সেই সঞ্চয়ের পরিমাণ 500 টাকার কম নয়। প্রথমে 3000 থেকে 5000 টাকা ঋণ দেওয়া হয়, তবে কিস্তি শুরু হয় ঋণ নেওয়ার পরপরই, সাথে সঞ্চয়ের বাধ্যবাধকতা লাগিয়ে দেওয়া হয়। অথচ সেই সঞ্চয় থেকে মাত্র 5% সরল সুদ পাওয়া যায়, কিন্তু কিস্তির সুদ হয় চক্রবৃদ্ধি হারে। ভাবুন, একজনের সঞ্চয় ধরুন 15,000 টাকা হয়েছে, কিন্তু ঋণ নিয়েছে সে 10,000 টাকা। এবার সে ওই 15,000 টাকা যে জমেছে তার উপরে 5% তাকে সরল সুদ দেওয়া হয়। অন্যদিকে সে যে 10,000 টাকা ঋণ নিয়েছে তার উপরে চক্রবৃদ্ধি হারে সুদ দিতে হয়। কি আশ্চর্যের শোষণের কৌশল, তাই না? এই পুরো প্রক্রিয়াটি দেখে কি মনে হচ্ছে না আপনাদের এটি দরিদ্রদের উপরে অত্যাচার করার জন্যই তৈরি হয়েছে? নোবেল প্রাইজের আড়ালে এমন নিষ্ঠুরতা লুকানো থাকতে পারে? আসুন দেখি কিভাবে এই চতুরতা বাস্তবায়িত করেছে ইউনুস মিয়া। বন্ধুরা, এই প্রচারটিও মিথ্যে। গ্রামীণ ব্যাংকের শতভাগ ঋণ আদায়ের দাবি আসলে এটা যুক্তিবিজ্ঞানের ফাঁদ। তারা দাবি করে তাদের কোনো খেলাফি ঋণ নেই, কিন্তু আসল চিত্রটা দেখলে আপনার চোখ কপালে উঠবে। গ্রামীণ ব্যাংক ঋণ দেয় দলগত ভিত্তিতে। দলের এক সদস্য যদি ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে তার খেলাফি ঋণের টাকা অন্য একজন নতুন ঋণদাতার থেকে কেটে নেওয়া হয়। ঋণ যে নেয় তার থেকে কেটে নেওয়া হয়। মানে বলতে পারেন এটা এক প্রকার কৃত্রিম উপায়ে খেলাপি ঋণ শূন্য দেখানো হয়। সহজভাবে বুঝুন, যদি কোনো সদস্য সাপ্তাহিক কোনো কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে সেই টাকাটা অন্য কারো নতুন ঋণ থেকে মাইনাস করে দেওয়া হয়। সহজ আরো করে দিচ্ছি, সেটা বুঝুন। ধরুন আমি ঋণ নিয়েছি, এই মাসে বা এই সপ্তাহে আমার ঋণ পরিশোধ করতে আমি ব্যর্থ হয়েছি। আপনি এসেছেন নতুন ঋণ নিতে। এখন কি করা হবে? আমার যে এই মাসের শোধ করার টাকা, সেই টাকাটা আপনার নতুন ঋণের থেকে কেটে দেওয়া হবে। যদি কোনো সদস্য সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে সেই টাকাটা অন্য কারো নতুন ঋণ থেকে মাইনাস করে দেখানো হয়। এটাই হচ্ছে তাদের খেলা।
যেন সবকিছুই নিয়ম মাফিক চলছে, অথচ আসল সত্য হচ্ছে নূতন ঋণ গৃহীতাকে চাপ দিয়ে অন্যদের ঋণ শোধ করা হয়। এখানেই শেষ নয় বন্ধুরা, আপনারা কি জানেন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের সবসময় এমন চাপে রাখা হতো যেন কোনোভাবেই ঋণের কিস্তি খেলাপি না হয়। এমনকি কোনো কোনো কর্মকর্তা তার নিজস্ব পকেট থেকে টাকা দিয়ে কিস্তি পরিশোধ করতেন, যাতে ব্যাংকের শতভাগ ঋণ আদায়ের হিসেব একদম কাটায় কাটায় থাকে। সুতরাং এই ঘটনাটি স্পষ্ট করে যে গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ঋণের ফাঁদে ফেলে শুধু তাদের টাকা কেড়ে নেয়নি, তাদের কর্মকর্তাদেরও এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছিল। এটাই হলো মোহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণের মডেল। সময়ে যত বদলিয়েছে ততই সবকিছু সামনে এসেছে। বন্ধুরা, সেই সময়ের কিছু ঘটনা শুনলে আপনি চমকে যাবেন। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের এমন চাপের মধ্যে কাজ করতে হতো যে অনেকেই মানসিক ও শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন। 1995 থেকে 2005 সালের মধ্যে অসংখ্য কর্মকর্তা এই অত্যাচারের জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন গ্রামীণ ব্যাংক থেকে। এই অত্যাচার সত্ত্বেও গ্রামীণ ব্যাংক তাদের শতভাগ ঋণ আদায়ের গল্প বিশ্বব্যাপী চালিয়ে গিয়েছে। এই সমস্ত ঘটনা স্পষ্টভাবে দেখায় গ্রামীণ ব্যাংকের প্রকল্পটি এটা যেন দরিদ্রদের সর্বনাশের পরিকল্পিত একটা ফাঁদ। আর এই ষড়যন্ত্রের মূল কারিগর ছিলেন মোহাম্মদ ইউনূস। নোবেল প্রাইজের আড়ালে তিনি কেবলই তার ক্ষমতার খেলা খেলেছেন। দেশের সাধারণ মানুষদের উপরে অত্যাচার করে নিজের নাম কামিয়েছেন সারা বিশ্বে। মোহাম্মদ ইউনূস তিনি কি কখনো বাংলাদেশের জন্য কিছু ভালো করেছেন, নাকি তার পুরো কার্যকলাপই ছিল লোভ এবং স্বার্থের উপরে ভিত্তি করে? বন্ধুরা, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সংকটের সময় ইউনূস কোথায় ছিলেন? যখন দেশের মানুষ দুর্ভিক্ষ, যুদ্ধ এবং রাজনৈতিক সংকটে ভুগছিল, তখন এই নোবেলজয়ী কোথায় ছিলেন? বন্ধুরা, 1974 সালের কথাই ধরুন। বাংলাদেশে বড় একটি দুর্ভিক্ষ ঘটে, যার ফলে 15 লাখেরও বেশি মানুষ মারা যায়। সারা দেশে মানুষ ক্ষুধায় মারা যাচ্ছিল। তখন ইউনূস কি করছিলেন? তখন ইউনূস আমেরিকার CIA, জামাত শিবির এবং ISI এর সাথে মিলে শেখ মুজিব সরকারের বিরুদ্ধে কাজ করছিলেন। দেশের সংকটের সময়ে যেখানে সবার উচিত ছিল একসাথে মিলে কাজ করা, সেখানে ইউনূস অর্থের বিনিময়ে, বিদেশি অর্থের বিনিময়ে শেখ মুজিব সরকারকে দোষারোপ করে দেশের পত্রিকায় তার বক্তব্য প্রচার করে, দোষারোপ করে। 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছিল, তখন মোহাম্মদ ইউনূসের বয়স ছিল 31 বছর। দেশে মা বোনেরা যখন পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত হচ্ছিল, তখন ইউনূস কি করছিল? তখন তিনি তার প্রথম স্ত্রী ভেরা নামক সেই রাশিয়ান নারীর প্রেমে মশগুল ছিল, যা এর পরে আমি আপনাদেরকে শোনাবো। তার পরিবার পাকিস্তানপন্থী হওয়া, তার এই মুক্তিযুদ্ধে কোনো অংশগ্রহণ না রাখা, এমনকি মুক্তিযুদ্ধের সময় তার পরিবার নিরাপদে ছিল এবং দেশের জন্য কোনো অবদান রাখেনি। দেশের মানুষ যখন জীবন দিচ্ছিল, তখন তিনি বিদেশে বসে বিদেশি নারীর সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছিল। 1972 সালে ইউনূস আমেরিকায় বাংলাদেশের অ্যাম্বাসাডার হওয়ার জন্য ব্যাপক চেষ্টা করেছিল, কিন্তু মুক্তিযুদ্ধে তার কোনো অবদান না থাকার কারণে শেখ মুজিব সরকার তার এই আবদারকে প্রত্যাখ্যান করেন। বাংলাদেশের রাজনৈতিক সংকট এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ইউনূস কোথায় ছিলেন? 2004 সালের 21শে আগস্ট যখন শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হয়েছিল, তখন দেশের নাগরিক সমাজ থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছিল, কিন্তু ইউনূস তাতে সই করতে অস্বীকৃতি জানান। 2013-14 সালে যখন দেশ জুড়ে বেগম জিয়ার নেতৃত্বে অগ্নিসন্ত্রাস চলছিল, তখন ইউনূস কি কোনো প্রতিবাদ করেছিল? না, তখন তিনি সম্পূর্ণ নীরব ছিল। এই সন্ত্রাসের সময় 3 শতাধিক মানুষ আগুনে পুড়ে যায় এবং দেশের জনসম্পদ ধ্বংস হয়। ইউনূসের পুরো কেরিয়ারটি বন্ধুরা এরকমই ভণ্ডামিতে ভরা। যখন দেশের জন্য কিছু করার প্রয়োজন ছিল, তখন তিনি নীরবে ছিলেন, অথচ যখন নিজের কেরিয়ার এবং ক্ষমতা বৃদ্ধি করার সুযোগ এসেছে, তখনই তিনি প্রতিবার সক্রিয় হয়েছেন। মোহাম্মদ ইউনূসের পরিবার পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে, আর তার নানার পরিবার এসেছে বার্মা থেকে। এখন একটু ভাবুন, যিনি আজ বাংলাদেশের জনগণকে নেতৃত্ব দিচ্ছেন, তার এই মাটির সঙ্গে কোনো শিকড় কি আদৌ আছে?
তার বাবা মা কেউই বাংলাদেশের আদি বাসিন্দা নন, তারা বহিরাগত। হ্যাঁ, আমি এখানে সরাসরি বলছি না যে বহিরাগত কেউ নেতৃত্ব দিতে পারে না, কিন্তু তার পরিবারের এই ইতিহাস কি কখনো আপনাদের সামনে এসেছে? হয়তো না, তাই আজ এই সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। চিন্তা করে দেখুন, আপনারা কার হাতে দেশ তুলে দিচ্ছেন। ইউনূসের মা সুফিয়া খাতুন মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তিনি 1989 সাল থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং দীর্ঘ মানসিক রোগের সাথে সংগ্রামের পর 1982 সালে তার মৃত্যু হয়। তাদের পরিবারে মোট 14টি সন্তান ছিল, যার মধ্যে 5 জন শৈশবেই মারা যায়। আর এই 9 জন জীবিত সন্তানের মধ্যে মোহাম্মদ ইউনূস ছিলেন তৃতীয়। এখন এখানে আমি আপনাদেরকে সরাসরি কোনো কিছু চিন্তা করতে বলছি না, কিন্তু ভাবুন তো, একটা পরিবার যেখানে এতগুলো সন্তানের মৃত্যু ঘটেছে, সেখানে কি কোনো গভীর সমস্যা লুকিয়ে ছিল? কি এমন হতে পারে যে একের পর এক এরকম ভয়াবহ ঘটনা ঘটেছে, অথচ সবকিছুই স্বাভাবিকভাবে চলেছে? একটু অস্বাভাবিক শোনাচ্ছে, তাই না? আমরা অনেকেই জানি নোবেল পুরস্কার পাওয়া মানেই মহান ব্যক্তি হওয়া নয়। অনেক সময়ই এই পুরস্কার কারোর স্বার্থসিদ্ধি করার জন্যও ব্যবহার করা হয়, আর তার প্রকৃত চরিত্র তখন অন্ধকারে ঢাকা পড়ে যায়। রাশিয়াতে স্ট্যালিনের মতো ব্যক্তির কথাই ভাবুন। স্ট্যালিনের শাসন আমলে লক্ষ লক্ষ মানুষ নিপীড়নের শিকার হয়েছে, অথচ বিশ্ব রাজনীতির চাপের কারণে তাকেও শান্তির নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। আমাদের মোহাম্মদ ইউনূসও কি সেই একই ক্ষমতার খেলায় জড়িত? এই সমস্ত সত্যতা যদি আমরা না জানি, না যাচাই করি, তাহলে কিভাবে আমরা বুঝব আমাদের দেশ আসলেই আমাদের দেশকে কে নেতৃত্ব দিচ্ছে? সেই ব্যক্তির নেতৃত্বে দেশের জন্য কি কোনো সত্যি নিরাপদ বিষয় আছে, নাকি আমরা এমন কারো হাতে দেশের ভবিষ্যৎ তুলে দিচ্ছি যার আসল চরিত্র আমাদের অজানা? এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা খুঁজব, নাকি আমরা কেবল অন্ধের মতো বিশ্বাস করে যাব? যদি সত্যি যাচাই করার সুযোগ থাকে, আমরা কি সেটা দেখে নেব নাকি ইগনোর করব? সিদ্ধান্ত কিন্তু আপনারই। আপনি কি জানেন এমন একজন মানুষ যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, অথচ তিনি নিজের পরিবারে শান্তি বজায় রাখতে পারেননি? মোহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বে নোবেল মডেল হিসাবে পরিচিত, তার নিজের সংসার কি শান্তিপূর্ণ ছিল? প্রশ্নটা সহজ। তার প্রথম স্ত্রী তাকে ছেড়ে যেতে বাধ্য হলেন কেন? কি এমন ঘটেছিল যে তার স্ত্রী এমন হতাশায় পড়ে গেলেন যে তিনি ইউনূসের সঙ্গে থাকতেই চাইলেন না? আসলে বন্ধুরা, 1967 সালে ইউনূস যখন ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডির ছাত্র ছিলেন, তখন তার সাথে পরিচয় হয় ভেরা ফেরস্তেনকোর এই নামে এক মহিলার। ভেরা ছিলেন একজন রুশ সাহিত্যের ছাত্রী এবং রুশ অধিবাসীর কন্যা। তারা প্রেমে পড়েন এবং 3 বছর পর বিয়ে করেন। কিন্তু প্রশ্ন হলো, এই বিয়েটি কি আসলেই প্রেমের কারণে ছিল, নাকি ইউনূসের উচ্চাভিলাষের একটি কৌশল? এক্ষুনি পেয়ে যাবেন উত্তরটি। বন্ধুরা, বিয়ের পর 1977 সালে তাদের একমাত্র কন্যা মনিকার জন্ম হয়। কিন্তু তখনই ভেরার জীবনে নেমে আসে এক গভীর হতাশা। মাত্র 4 মাস বয়সের শিশু নিয়ে ভেরা বাংলাদেশ ছেড়ে চলে গেলেন, আর দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। কি আশ্চর্যের বিষয়, তাই না? এরপর দীর্ঘ 2 দশক ধরে মোহাম্মদ ইউনূস তার মেয়েকে মাঝে মাঝে দেখতে গেলেও একবারও তার দায়িত্ব নেওয়ার চেষ্টা করেননি। এখন প্রশ্ন হচ্ছে, একজন মানুষ যিনি নিজের সন্তানের দায়িত্ব নিতে অক্ষম, তিনি কিভাবে দেশের মানুষের দায়িত্ব নেবেন? আচ্ছা, ভেরা কেন বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন, তার স্বামী ইউনূসকে ছেড়ে চলে গিয়েছিলেন? কারণ তিনি বাংলাদেশে একাকিত্বে ভুগছিলেন। ভেরা দিন দিন তার জীবনে হতাশা আর বিরক্তের মধ্যে ডুবে যাচ্ছিলেন। কেন জানেন? আমাদের ইউনূস সাহেব তাকে এমন একটি দূরবর্তী জায়গায় রেখেছিলেন যেখানে শুধু চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, মানুষের কোনো সঙ্গ নেই। ভেরার জন্য সেই জায়গা যেন একটা বন্দি কারাগার ছিল। আর এখানেই শেষ নয়, ইউনূসের বোন মমতাজ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ভেরাকে কখনোই পছন্দ করতেন না, বরং তারা প্রতিনিয়ত ইউনূসের কানে ফুস মন্ত্র দিতেন। পরিবারের কেউই ভেরার সাথে সম্পর্ক ভালো রাখেনি, ফলে ভেরা
হয়ে পড়েছিল একেবারে একাকী। তিনি চেষ্টা করেছিলেন বাইরে বেরোতে, একটু মুক্তি পেতে, মানুষের সাথে কথা বলতে, কিন্তু তার স্বামী আমাদের ইউনুস মিয়া সবসময় তার নিজের উচ্চাকাঙ্ক্ষী ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত ছিলেন। ভেরা তখন বাধ্য হয়ে মনিকার জন্মের পরপরই যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার জন্য জোর দিতে শুরু করেন, কিন্তু আমাদের ইউনুস মিয়া নিজের কেরিয়ারের দিকে তাকিয়ে সাফ জানিয়ে দেন যে তিনি বাংলাদেশ ছেড়ে যেতে প্রস্তুত নন। তাই ভেরা বাধ্য হয়ে স্বামী এবং বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এমন একজন ব্যক্তি যার কাছে নিজের পরিবারের শান্তি কিংবা স্ত্রীর মনের অবস্থা বোঝার কোনো গুরুত্ব নেই, তিনি দেশের মানুষের শান্তি আর ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তা করবেন? এমনকি তার একমাত্র সন্তানেরও তিনি দায়িত্ব নিতে পারেননি। একজন মানুষ যিনি তার ব্যক্তিগত জীবনে এত অশান্তি তৈরি করেছেন, তিনি কিভাবে দেশের মানুষের শান্তি আনবেন? আজ যদি আমরা এই সত্যগুলো না জানতাম, তাহলে কিভাবে বুঝতাম যে ইউনুস আসলে একজন দায়িত্বজ্ঞানহীন এবং স্বার্থপর মানুষ? একজন মানুষ যিনি নিজের প্রথম স্ত্রীর প্রতি এমন দায়িত্বজ্ঞানহীন ছিলেন, তিনি আবার একটা বিয়ে করে নিজের কোন লালসার স্বার্থসিদ্ধি করতে চেয়েছিলেন? বন্ধুরা, 1977 সালে তার প্রথম স্ত্রী ভেরা তাকে ছেড়ে চলে যাওয়ার পরও মোহাম্মদ ইউনুসের মনের ভাবের কোনো পরিবর্তন হয়নি। মাত্র 3 বছর পরই 1980 সালে তিনি আবার বিয়ে করেন, আর এবার তার জীবনসঙ্গী হন একজন বাঙালি নারী, আফরোজা বেগম। কিন্তু এখানেই প্রশ্ন জাগে, এই বিয়েটা এত দ্রুত কিভাবে হলো? শোনা যায় ভেরা থাকাকালীনই আফরোজার সাথে ইউনুসের পিন্টু চলছিল এবং এর পিছনে ইউনুসের পরিবারেরই পূর্ণ সহযোগিতা ছিল। তাই প্রথম স্ত্রী চলে যাওয়ার পরপরই এত সহজে আর এত দ্রুত এই বিয়েটাও সম্ভব হয়েছিল। এই দ্বিতীয় বিয়ের সময় ঢাকায় একটি বড় জমকালো অনুষ্ঠান হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন জামাতের তৎকালীন নেতারা এবং এই সময়ে জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন। এখন তার চরম স্বার্থপরতার একটা জীবন্ত উদাহরণ আপনাদেরকে দেখাই। তার প্রথম স্ত্রী ভেরা তাকে ভালোবেসে জীবনের শেষ দিন পর্যন্ত দ্বিতীয়বার বিয়ে করেননি, কিন্তু ইউনুস মাত্র 3 বছরের মধ্যেই তিনি তার অতীত ভুলে গিয়ে আবার বিয়ে করে নিলেন। যেমন একটি গাছের মরা ডাল কেটে দিলে নূতন ডাল গজায়, ঠিক তেমনই তিনি তার পুরনো সম্পর্ককে কাটিয়ে নতুন একটি সম্পর্ক তৈরি করলেন, যেন কোনো কিছুই ঘটেনি। এই নিষ্ঠুর, স্বার্থপর, লোভী, সততার এদের মধ্যে, এই ইউনুসের মধ্যে কোনো ছাপ দেখতে পাচ্ছেন আপনি? এরই নাম কি মহান মানুষ? মোহাম্মদ ইউনুস কি আদেও একজন ভালো মানুষ, নাকি তার পুরো কেরিয়ারটাই রাজনৈতিক ষড়যন্ত্রে ভরা? বন্ধুরা, মাত্র 16 বছর বয়সে মোহাম্মদ ইউনুস ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন এবং ইউনাইটেড স্টুডেন্টস প্রোগ্রেসিভ পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এখান থেকেই তার ক্ষমতার প্রতি লোভের শুরু। একজন ছাত্র যিনি তখনও পুরোপুরি প্রাপ্তবয়স্ক হননি, সে রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ছাত্র ইউনিয়নের নির্বাচনে জয়লাভ করার জন্য তিনি একটি শক্তিশালী দল তৈরি করেন, যা শুধুমাত্র চট্টগ্রাম কলেজের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। আজকের দিনের মতো সেই সময়েও তার মধ্যে ষড়যন্ত্রের বীজ রোপিত হয়েছিল। আজ হাসিনার বিরুদ্ধে যেমন আমরা একটা অভ্যুত্থান দেখলাম, এরকমই একটি দলীয় অভ্যুত্থানের মাধ্যমে সেই সময় তিনি তার দলের সিনিয়র সদস্যদের সরিয়ে দিয়ে নিজের আধিপত্য বিস্তার করেছিলেন। ক্ষমতার এই লোভ সেই ছাত্র জীবন থেকেই শুরু হয়েছিল তার, এবং আজও সেই একই লোভ তার চরিত্রে বিরাজমান, যিনি ছাত্র জীবন থেকেই ষড়যন্ত্রের পথেই হেঁটেছেন। বন্ধুরা, আজ যদি আমরা তার অতীতের ষড়যন্ত্রমূলক কাজগুলোর ব্যাপারে না জানি, তাহলে আমরা কিভাবে বুঝবো যে তার বর্তমান ক্ষমতার খেলা কেমন হতে পারে? সেই সময় ছাত্র রাজনীতিতে তার ক্ষমতার লোভ এবং ষড়যন্ত্র যেভাবে কাজ করেছিল, আরো বড় ক্ষমতার আসনে বসার জন্য আজকের দিনেও কি তিনি সেই একই কৌশলগুলো ব্যবহার করছেন? অতীতে যারা ষড়যন্ত্র করে ক্ষমতার আসনে পৌঁছায়, তারা আজও সেই একই ষড়যন্ত্রের পথেই চলবে। এই সত্য তো আর অস্বীকার করা যায় না। আমরা যদি সাম্প্রতিক সময়ের দিকে তাকাই, বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান এবং ক্ষমতার লড়াই দেখা যায়। এখানে আমরা দেখতে পাই ইউনুস
সেই একই ষড়যন্ত্রের খেলায় ভীষণভাবে মেতেছে। এখন অনেক কিছুই আমি আপনাদের সামনে রাখলাম, শেয়ার করলাম, তাই এখন যাওয়ার আগে, ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এই ভিডিওটি কি আপনি শেয়ার করতে চাইবেন? হয়তো কিছু সত্য আমাদের ইউনুস মিয়ার ব্যাপারে, কিছু সত্য মানুষের কাছে পৌঁছাবে, হয়তো দেশের একটু উপকার হবে। তাই পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার দেখানো বলা এই সমস্ত তথ্যগুলো শুনে বুঝে বিচার করে এখন আপনার মন্তব্য কি হতে পারে তা কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করে যাবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।